আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালিতে নতুন শ্রমিক নেয়ার পরিকল্পনা, জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ছে বাংলাদেশের। কানাডার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। পাকিস্তানের জন্য ই ভিসা চালুর কাজ করছে বাংলাদেশ। শর্তে খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। এবং সুখবর, ব্লু ভিসা চালু করল আমিরাত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। আগামী ৩ বছর নন ইউরোপীয় দেশ থেকে শ্রমিক নেয়ার পরিকল্পনা করছে ইতালি সরকার। বিভিন্ন সেক্টর, সিজনাল ও নন সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সুযোগ পাচ্ছে। শ্রমিক ঘাটতি মেটাতে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত বিদেশি কর্মী নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইতালি সরকার। বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী ঠিক করা হবে কোটা, যার মাধ্যমে ইতালিতে নন ইউরোপীয় কর্মীরা নিশ্চিত করতে পারবেন কর্মসংস্থান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে কর্মী প্রেরণের তালিকায় বাড়ছে বাংলাদেশের সুযোগ, যা কাজে লাগিয়ে দক্ষ কর্মী প্রেরণের দিকে সরকারকে মনোনিবেশ করার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। প্রবাসীদের ধারণা, পরিকল্পনা বাস্তবায়নে ইতালির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ইতালিতে শ্রমিক নিয়ে আসার যে পরিকল্পনা সরকার করছে সেটির বাস্তবায়ন হলে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা কমে যাবে এবং বৈধভাবে ইতালিতে আসার জন্য তারা আগ্রহী হবেন। ইতালি বাংলার অভিবাসন বিশেষজ্ঞ শাহ তাইফুর রহমান ছোটন বলেন, বাংলাদেশ থেকে যে কোনো কর্মী যখন ইতালি বা ইউরোপে আসবে তখন তাদের যেন প্রয়োজনীয় কারিগরি বা ভাষাগত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। অন্যথায় বর্তমানে যে সমস্যা আছে সেটি অব্যাহত থাকবে। সার্ভিস ইতালির চেয়ারম্যান মোহাম্মদ মনির বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং বর্তমান সরকারের সাথে কিছু চুক্তি হয়েছে। আমি মনে করি এর ফলে বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ বাড়বে। সিজনাল ও নন সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও ট্যুরিজম খাতে কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন বাড়ির সহায়ক সহ নির্মাণ খাতের শ্রমিক। ইতালি সরকারের নীতি অনুযায়ী সতর্কতা ও প্রতারণা রোধে বাড়ানো হবে অ্যান্টি ফ্রড চেক। ফলে বাংলাদেশিদের জন্য প্রতারণা চক্রের প্রভাবের পাশাপাশি কমবে ভোগান্তি। বড় হবে শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কানাডায় অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে নতুন সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকার অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি কর্মীদের ওপর। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কানাডার নতুন সরকার অভিবাসন নীতিতে আরও রক্ষণশীল অবস্থান গ্রহণ করেছে। কানাডার অভিবাসন নীতিতে নতুন পরিবর্তনসমূহ হল স্থায়ী অভিবাসনের লক্ষ্য হ্রাস, অস্থায়ী অভিবাসনের সীমা নির্ধারণ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ। সরকার ঘোষণা দিয়েছে ২০২৭ সালের মধ্যে কানাডায় স্থায়ী অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার ১% মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এর ফলে প্রতি বছর সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষ স্থায়ীভাবে কানাডায় বসবাসের অনুমতি পাবে। বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী ভিসাধারীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫% মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিটের সংখ্যা ৪,৩৭,০০০-এ সীমাবদ্ধ করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১০% কম। এছাড়া মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল শিক্ষার্থীদের জন্য প্রাদেশিক বা আঞ্চলিক প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তনগুলো কানাডার অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও টেকসই করার লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে ই ভিসা চালুর কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। শুক্রবার লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই তথ্য প্রকাশ করেন। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে।
রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি আরো জানান, ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে নতুন সুযোগের সন্ধান এবং বাণিজ্য বিষয়ক গভীর বোঝাপড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লা সহ বিভিন্ন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির বিষয়েও চিন্তাভাবনা চলছে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল ইতিহাসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ সময় নিয়ে পুনঃপ্রতিষ্ঠা পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের খাতে দুই দেশে কিছুটা উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। 1 বছর বন্ধ থাকার পর কয়েকটি শর্তে ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। শর্তগুলোর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর মামলা দ্রুত নিষ্পত্তি করা, শ্রমিকের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেওয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসনুন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচির সঙ্গে যৌথ সভা করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সেই চুক্তিতে এসব শর্ত দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের কাছ থেকে শ্রমিক নেওয়ার বিষয়েও চুক্তি করে মালয়েশিয়া। সংশ্লিষ্টরা বলেন, রিক্রুটিং এজেন্সির বেশি টাকা নেওয়ার সুযোগ থাকলে সেখানে বাণিজ্য হয়। শ্রমিক প্রেরণে ব্যয় কম রাখা হলে বাণিজ্য হওয়ার আশঙ্কা থাকে না। তাছাড়া সহযোগী এজেন্সি পদ্ধতি অভিবাসন ব্যয় বাড়িয়ে দেয়। শ্রমিক কম টাকায় মালয়েশিয়া যেতে পারলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না। শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান, দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তারও বেশি। কিছু জটিলতায় বিশাল এই শ্রমবাজার প্রায় 1 বছর ধরে ঝুলেছিল। ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে। ফলে মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। কুয়ালালামপুরের বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বলেন, মালয়েশিয়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় $5 বিলিয়ন বাড়তি রেমিটেন্স পাবে বাংলাদেশ। এক্ষেত্রে শ্রমিকদের কম অভিবাসন ব্যয় ও তাদের সুরক্ষার বিষয়টি নজর দেওয়া হচ্ছে। বৈঠকে থাকা একজন কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দেশটিতে শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফল এসেছে। আগামী 21 মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জনকারী বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং পরিবেশ বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখা বিদেশিদের জন্য ব্লু ভিসা নামে একটি নতুন ভিসা চালু করেছে। এই বিশেষ ভিসা প্রদানের মাধ্যমে আমিরাত সরকার উল্লেখিত ক্ষেত্রগুলোতে বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের আকৃষ্ট করতে চাইছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি জানিয়েছে, ব্লু ভিসার আওতায় যোগ্য ব্যক্তিরা 180 দিনের জন্য বৈধ মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করার অনুমতি পাচ্ছেন। এই মেয়াদ শেষ হওয়ার পর ভিসাধারীগণ আবেদন করলে এবং তাদের বিশেষ অবদান বিবেচিত হলে তাদের ভিসার মেয়াদ 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের নির্ধারিত পরিবেশগত সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা বিদেশিরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবেন। আমিরাত সরকার 2024 সালে প্রথমবার ব্লু ভিসার ঘোষণা দিয়েছিল এবং প্রায় 1 বছর পর অবশেষে এর বাস্তবায়ন শুরু করেছে। আগ্রহী আবেদনকারীদের আইসিপির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান, গবেষণা, বাণিজ্য অথবা বিনিয়োগের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অর্জনের বিস্তারিত তথ্য ও প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি বৈধ পাসপোর্টের কপি ও একটি রঙিন পাসপোর্ট আকারের ছবিও আপলোড করতে হবে এবং নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে। আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা তা আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।